নমস্কার, আমি রেহানা পারভিন। বয়স ৪২, কিন্তু শরীর বা মনের দিক থেকে আমি নিজেকে এখনও ফুরিয়ে যেতে দিইনি। আজকের এই গল্পটি আমার জীবনের এক নিষিদ্ধ অধ্যায় নিয়ে, যা আমি সচরাচর কারো সাথে শেয়ার করি না। আপনারা যারা এই মুহূর্তে এই গল্পটি পড়ছেন বা শুনছেন, তাদের কাছে অনুরোধ, গল্পটি শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের মতো আরও অনেক গোপন গল্প আপনারা মিস না করেন। তবে চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। আমার স্বামী পেশায় একজন কন্ট্রাক্টর। কাজের সূত্রে তাকে বছরের বেশিরভাগ সময় ঢাকার বাইরেই থাকতে হয়। সংসারে আমি আর আমার মেয়ে মিতু। মিতুর বিয়ে হয়েছে ২ বছর হলো। জামাইয়ের নাম আকাশ। দেখতে শুনতে বেশ সুঠাম দেহের অধিকারী, ফর্সা আর লম্বা। আকাশ একটা প্রাইভেট কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে। বিয়ের পর ওরা আলাদা ফ্ল্যাটেই থাকত, কিন্তু মাস তিনেক আগে মিতুর একটা প্রমোশন হয় এবং কোম্পানি থেকে তাকে ৬ মাসের জন্য দেশের বাইরে ট্রেনিংয়ে পাঠানো হয়। আকাশের অফিস আমার বাসা থেকে কাছে হওয়ায় এবং একা বাসায় তার খাবার কষ্টের কথা চিন্তা করে আমি জোরাজুরি করে তাকে আমার বাসায় নিয়ে আসি। আকাশ প্রথমে রাজি হতে চায়নি, লজ্জা পাচ্ছিল, কিন্তু আমি যখন বললাম, তোমার শ্বশুর তো থাকে না, আমিও একা থাকি, তুমি থাকলে আমারও একটু সাহস হবে আর তোমারও রান্নার কষ্ট কমবে, তখন সে আর না করতে পারেনি। সেই থেকেই এক ছাদের নিচে আমাদের বসবাস শুরু। প্রথম দিকে সম্পর্কটা ছিল একদমই সাধারণ শাশুড়ি আর জামাইয়ের মতো। আমি সকালে উঠে নাস্তা বানিয়ে দিতাম, ও অফিস যেত। রাতে ফিরে এসে একসাথে খেতাম, কিছুক্ষণ টিভি দেখতাম, তারপর যার যার ঘরে চলে যেতাম। কিন্তু বিপত্তিটা ঘটল এক বর্ষাকালের রাতে। সেদিন সকাল থেকেই আকাশ কালো করে মেঘ জমেছিল। বিকেলের দিকে শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। আমার শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছিল না। একটা চাপা ক্লান্তি আর একাকিত্ব আমাকে খুব গ্রাস করছিল। আমার স্বামী গত ৩ মাসে একবারও বাড়ি আসেননি, এমনকি ফোনেও ঠিকমতো কথা বলার সময় পান না। মনের ভেতর একটা শূন্যতা সবসময় কাজ করত। রাত তখন প্রায় ১০টা। আকাশ অফিস থেকে ভিজে চুপচুপ করে বাসায় ফিরল। আমি দরজা খুলে দিতেই ও কাঁপতে কাঁপতে বলল, মা, আজ খুব ভিজে গেছি, একটু আদা দিয়ে চা করে দেবেন প্লিজ, খুব ঠান্ডা লাগছে। আমি ওর দিকে তাকালাম। ভেজা শার্টটা ওর গায়ের সাথে লেপ্টে আছে, যার ফলে ওর বুকের পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি নিজের অজান্তেই কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলাম, তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি কাপড় পাল্টে নাও বাবা, আমি চা নিয়ে আসছি। আমি রান্নাঘরে গিয়ে চা বসালাম। বৃষ্টির শব্দ আর চায়ের কেটলির শীষ মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। মনের ভেতর কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল। চা নিয়ে যখন ওর রুমের দিকে যাচ্ছিলাম, দেখলাম দরজাটা আধ খোলা। আকাশ তখনও শার্ট পরেনি, শুধু একটা টাওয়েল পেঁচিয়ে চুল মুছছে। ওর খালি পিঠ আর চওড়া কাঁধ দেখে আমার বুকের ভেতরটা থক করে উঠল। এই বয়সে এসে এমন অনুভূতি হওয়াটা পাপ, আমি জানি, কিন্তু স্বামীর অবহেলা আর দীর্ঘদিনের একাকিত্ব আমাকে যেন ভেতর থেকে দুর্বল করে ফেলেছিল। আমি দরজায় টোকা দিতেই ও চমকে উঠে বলল, আরে মা, আসুন আসুন। ও দ্রুত একটা টি শার্ট গায়ে জড়িয়ে নিল। আমি চায়ের কাপটা ওর হাতে দিতে গিয়ে লক্ষ্য করলাম ওর আঙুলগুলো আমার আঙুল স্পর্শ করল। ওর হাতটা অসম্ভব গরম ছিল, জ্বরের ঘোরের মতো। আমি বললাম, তোমার গা তো খুব গরম আকাশ, জ্বর আসবে মনে হচ্ছে। ও বলল, হ্যাঁ মা, শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটাও ব্যথা করছে। আমি বললাম, তুমি শুয়ে পড়ো, আমি মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি আর একটু তেল মালিশ করে দিই, আরাম পাবে। আকাশ প্রথমে না করলেও পরে রাজি হলো। ও বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। আমি খাটের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ওর চুলে বিলি কেটে দিতে দিতে কখন যে আমার হাত ওর ঘাড়ে আর পিঠে নেমে এলো, আমি নিজেও টের পাইনি। আমার স্পর্শে ও যেন একটু কেঁপে উঠল। আমি নিচু স্বরে বললাম, আরাম লাগছে? আকাশ মুখ কুঁচে থাকা অবস্থাতেই অস্পষ্ট স্বরে বলল, আপনার হাতটা খুব জাদুকরি। কথাটা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। শাশুড়ি হিসেবে নয়, একটা পুরুষের মুখ থেকে অনেক দিন পর প্রশংসা শুনে নারী হিসেবে আমার ভেতরটা নেচে উঠল। আমি তেলের বোতলটা নিয়ে ওর পিঠে তেল মালিশ করতে শুরু করলাম। আমার হাত যখন ওর পিঠের শক্ত পেশিগুলোর ওপর দিয়ে পিছলে যাচ্ছিল, তখন আমার নিজের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর অন্ধকার। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। ঘরের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। আমি হাতটা সরিয়ে নিতে যাচ্ছিলাম, ঠিক তখনই আকাশ আমার হাতটা খপ করে ধরে ফেলল। অন্ধকারে ওর গলাটা খুব অন্যরকম শোনালো, হাত সরাবেন না প্লিজ। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বললাম, আকাশ, এটা কি করছো? ছাড়ো, আমি মোমবাতি আনি। আকাশ আমার হাতটা ওর বুকের কাছে টেনে নিয়ে বলল, আলো লাগবে না, অন্ধকারেই ভালো। মা, আমি জানি আপনি খুব একা, মিতু নেই, বাবাও নেই, আপনার কষ্ট আমি বুঝি। ওর কথাগুলো আমার দুর্বল জায়গায় আঘাত করল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম না,
বরং অন্ধকারে ওর স্পর্শ আমাকে এক মোহনীয় জালে আটকে ফেলল। আমি বললাম, তুমিও তো একা আকাশ। ও উঠে বসল। অন্ধকারেও আমি ওর চোখের উজ্জ্বলতা অনুভব করতে পারছিলাম। ও ফিস করে বলল, রিনা। ও আমাকে মা ডাকল না, আমার নাম ধরে ডাকল। এই ডাকটা আমার কানে যেন বজ্রপাতের মতো বাজল, আবার একই সাথে এক তীব্র ভালো লাগা সৃষ্টি করল। ও আমার আরেকটু কাছে সরে এলো, বলল, আমি কি ভুল কিছু বলছি? আমি দেখেছি আপনি কিভাবে আমার দিকে তাকান। আজ ভেজা অবস্থায় যখন আমাকে দেখলেন, আপনার চোখ আমি পড়েছি। আমি লজ্জায় আর উত্তেজনায় কাঁপছিলাম। বললাম, ছি আকাশ, আমি তোমার শাশুড়ি। আকাশ আমার কানের কাছে মুখ এনে ফিস করে বলল, সম্পর্ক তো সমাজের তৈরি, কিন্তু এই মুহূর্তে এই ঘরে আমরা শুধুই একজন পুরুষ আর একজন নারী, যাদের দুজনেরই খুব প্রয়োজন কাউকে কাছে পাওয়ার। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল, আমার শরীর অবশ হয়ে আসছিল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। যখন ও আমার কোমরে হাত দিয়ে আমাকে নিজের শরীরের সাথে চেপে ধরল, তখন আমার মনে হলো পৃথিবীটা ওখানেই থেমে যাক। আমার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের তৃষ্ণা যেন মুহূর্তেই বাঁধ ভাঙল। আমি ওর বুকে হাত রাখলাম। ওর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পিটপিট করছিল। আমি অস্ফুট স্বরে বললাম, কেউ জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে আকাশ। ও আমার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল, বলল, কেউ জানবে না, এটা শুধু আমাদের ব্যাপার। মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা কি একে অপরের একাকিত্ব কাটাতে পারি না? সেই রাতে বাইরে যেমন ঝড় ছিল, আমাদের মনের ভেতরেও তেমন ঝড় বয়ে গেল। সম্পর্কের দেওয়াল ভেঙে গিয়েছিল আবেগের জোয়ারে। আমি ভুলে গিয়েছিলাম আমি কে, ও কে। শুধু মনে ছিল আমি একজন নারী, যে বহু বছর পর ভালোবাসা স্পর্শ পাচ্ছে। পরদিন সকালে ঘুম ভাঙার পর এক বিশাল অপরাধ বোধ আমাকে গ্রাস পড়ল। কিন্তু নাস্তার টেবিলে আকাশ যখন আমার দিকে তাকিয়ে মুচকি হাসল এবং ইশারায় বোঝালো সব ঠিক আছে, তখন বুঝলাম এই খেলা এখন আর থামবে না। এটা এখন আমাদের গোপন রুটিন হয়ে দাঁড়িয়েছে। মৃত্যু ফিরে আসা পর্যন্ত এই নিষিদ্ধ খেলায় আমরা দুজনেই মত্ত। সমাজ হয়তো এটাকে নোংরা বলবে, কিন্তু আমার একাকিত্বের হাহাকার যে কতটা গভীর তা শুধু আমিই জানি। এই ছিল আমার গল্প। জানি আপনারা আমাকে ঘৃণা করবেন, কিন্তু পরিস্থিতির শিকার হলে মানুষ কি করে তা বিচার করা খুব কঠিন।